চীন গোটা পৃথিবীকেই শেষ করে দিতে চাইছে, একের পর এক চক্রান্ত করছে, আর সেই চক্রান্তে তারা জিতেও যাচ্ছে অনেক সময়। তবে ঈদের দিনে একটু দুশ্চিন্তা বিষয়, আমরা দেখছি যে কি ঘটছে আসলে সেন্ট মার্টিনে। চীন, রাশিয়া, তারপরে এখানে যৌথ খেলা চলছে, তো সকল খেলার মাঝখানে পড়ে বসছে আমাদের সেন্ট মার্টিন। তবে আমরা এতটুকু বুঝি বাংলাদেশের মানুষ হিসেবে, গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাবো না, গায়ে পড়ে যুদ্ধ বাঁধাবো না, এই বক্তব্য ওবায়দুল কাদের কেন দিলেন? ওবায়দুল কাদেরকে এই কথা কে বোঝালো যে বাংলাদেশ গায়ে পড়ে যুদ্ধ বাঁধাতে যাবে? বেনজির সাহেব যখন আইজি ছিলেন আপনি জানতেন না, আমি জানতাম না। আজিজ সাহেব যখন আইজি সিএনসি ছিলেন আপনি জানতেন না, তখন কেন আমাকে এসে প্রশ্ন করেন নাই? আমি কেন তখন বলি? যারা তার বদনাম করছে, একসময় এই বেনজির বাজি যদি তাদেরকে ডাকতেন, তারা তাকে আব্বা ডাকতেন। বলি আনার আসলে একজন অপরিচিত ব্যক্তি, মানে আমাদের দেশে উনি হত্যাকাণ্ড না হলে আমি তো আসলে কখনো একজন রাজনীতিবিদ হিসেবে এই নামে যে একজন এমপি আছেন আমরা এটা জানি না। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা আজকের এই নিউজটির মাধ্যমে আপনি দেখতে চলেছেন। আর ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। ঈদ মোবারক। তবে ঈদের দিনে একটু দুশ্চিন্তা বিষয়, আমরা দেখছি যে কি ঘটছে আসলে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের সাথে আমাদের যে বঙ্গোপসাগরের যে জলসীমা মিয়ানমার বনাম বাংলাদেশ, সেন্ট মার্টিন যাওয়ার পথে আমাদের যে ট্রলার এবং স্পিড বোটগুলো যায়, তো সেখানে সীমান্তের জলসীমান্তের কাছাকাছি কিন্তু অনেকটা অঞ্চল অতিক্রম করতে হয় আমাদের স্পিড বোট বা ট্রলারগুলোকে। গত কয়েকদিন যাবত সেখান থেকে আরাকান আর্মির একটা যুদ্ধজাহাজ আমরা দেখেছি যে সীমান্তে অবস্থান করছে জলসীমায়। ইভেন সেখানে থাকা একটা দ্বীপ থেকে মাঝে মাঝে গুলি ছোড়া হচ্ছে বাংলাদেশের স্পিডবোট, ট্রলার বা আরও বিভিন্ন জিনিসকে লক্ষ্য করে। আর এজ এ রেজাল্ট গত 8-10 দিন সেন্ট মার্টিনের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, আর সারা দেশের মানুষও জানতে চাচ্ছে। এরই মাঝখানে আমরা আজকে দেখলাম, গতকালকেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি বলছিলেন যে সময় হলে জবাব দেওয়া হবে, বাড়াবাড়ি করা হলে এটার উত্তর দেওয়া হবে। তো তার ঠিক এই বক্তব্যের পরের দিনই আমরা অ্যাকশনটা দেখতে পেলাম। আমি যখন নিউজটা করছি, আপনার সেন্ট মার্টিন দ্বীপটির নিরাপত্তা এবং মিয়ানমারের যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে আমরা এতদিন ধরে যেটা চাইছি, বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যে একটা যুদ্ধজাহাজ এবং যে বোটগুলো আছে সেটা আপনার এই মুহূর্তে সেই অঞ্চলে অবস্থান করছে, আর জলসীমান্ত এলাকায় টহল জোরদার করছে। আর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে চলমান আভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে গত 12 জুন প্রতিবাদ জানায়। পরে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের উদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান নেয়। তারা আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ চালায়। আরাকান আর্মিও মিয়ানমার বাহিনীর নৌজাহাজ এবং বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। বর্তমানে মিয়ানমার সীমান্তে দেশটি নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ উক্ত অভিযান পরিচালনা করছেও আইএসপিআর দাবি। আইএসপিআর বলছে, মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে তাদের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে। তার মানে যেই জাহাজ আমরা দেখছি আমাদের বাংলাদেশ নৌবাহিনী জানে, আর বাংলাদেশ নৌবাহিনীও এবং কোস্টগার্ডের একাধিক জাহাজও মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় এই মুহূর্তে টহল জোরদার করছে। এই অবস্থায় মিয়ানমারের চলমান আভ্যন্তরীণ সংঘর্ষ এবং সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা ঘিরে যে সকল গুজব আছে তাতে কান্না দিতেও অনুরোধ করেছে আইএসপিআর। তো আমরা দেখছি যে এখানে মূল ফ্যাক্টটা কোথায় হচ্ছে, আরাকান আর্মি বনাম মিয়ানমারের জান্তা সরকার। এখন আমরা যতদূর এই নিউজটা করছি, গতকালকে আমি শুনেছি যে এখানে আরাকান আর্মি বেসিক্যালি আপনার মংডু, এখানে যে সম্ভবত স্টেটের যে মূল শহরটা আছে সেই মংডুকে দখলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আরাকান আর্মি, এমনকি খুব শীঘ্রই হয়তো মংডু আরাকান আর্মির দখলে চলে যাবে। তবে মংডু যদি আরাকান আর্মির দখলে যায়, বাংলাদেশের জন্য একটা বিশাল ঝামেলা তৈরি হবে আমাদের এই রোহিঙ্গা ইস্যুতে, কারণ আরাকান আর্মি এই রোহিঙ্গাদেরকে কিন্তু ফেরত নেবে না। আর যেহেতু আরাকান আর্মির সাথে সরকারের আলাদা কোনো যোগসাজশ নেই, অথবা আমাদের গোয়েন্দারা কি পরিমাণ যোগাযোগ করছে তারাই ভালো জানে, যেহেতু এই মুহূর্তে মিয়ানমার একটা বিশাল রাজ্য, বাংলাদেশ কিন্তু অনেক বড়, তো সেখানে আপনার একটা স্টেট টোটালি আরাকান আর্মি কন্ট্রোল করছে, পেছন থেকে চীন, রাশিয়া, তারপরে এখানে যৌথ খেলা চলছে। তো সকল খেলার মাঝখানে পড়ে বসছে আমাদের সেন্ট মার্টিন। তবে আমরা এতটুকু বুঝি বাংলাদেশের মানুষ হিসেবে যে আমরা যুদ্ধের পক্ষে না, তবে আমাদের এদিকে গুলি টুলি পড়লে আমাদের উচিত 2-4টা মিস ফায়ার এদের দিকে করা, অথবা যেখান থেকে করা হচ্ছে সেখানে পাল্টা জবাব দেওয়া, নয়তো মনে করবে যে আমরা নরম হয়ে গেছি, অনেক সময় হয়। তো এই মুহূর্তে আমাদের যুদ্ধজাহাজ আছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেন্ট মার্টিনে বসবাসকারী যারা আছেন সেখানে দুশ্চিন্তার কিছু নেই, নৌবাহিনী মাঠে নামছে, জলসীমায় নামছে। এখন প্রশ্ন হচ্ছে আরাকান আর্মি যদি ভুলে বাংলাদেশের নৌবাহিনী জাহাজকে গুলি করে বসে, তখন আমাদের আসলে সিদ্ধান্তটা বা পাল্টা প্রতিক্রিয়াটা কি হবে, সেটা এখন একটা বড় প্রশ্নের সম্মুখীন। দেখা যাক। এই সেন্ট মার্টিনের সঙ্গে বাংলাদেশ মূল ভূখণ্ডের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মিয়ানমার। এখন সেটা মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি করেছে না মিয়ানমারের সামরিক বাহিনী নৌবাহিনী করেছে, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সাগরে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজ অবস্থান করছিল, উপকূলে অর্থাৎ তীরে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি অবস্থান। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের নৌবাহিনীর, মিয়ানমারের সামরিক বাহিনীর যুদ্ধ চলছে।
এবং আরাকান আর্মির দাপটে মার খেয়ে আরাকান আর্মির কাছে মার খেয়ে মিয়ানমার সামরিক বাহিনী, মিয়ানমার সীমান্তরক্ষা পুলিশ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বাংলাদেশের সঙ্গে টেকনাফ থেকে যখন সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করছিল, যখন ট্রলার চলাচল করছিল, যখন স্পিডবোট চলাচল করছিল, তখন মিয়ানমারের দিক থেকে গুলি করা হচ্ছিল। এই গুলি করার পরিণতিতে 9 দিন, এখনও 9 দিন একেবারে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকলো মিয়ানমারের সঙ্গে, সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের বা বাংলাদেশের মূল ভূখণ্ডের যোগাযোগ। তার মানে এখানে পায়ে পা কে দিল, গায়ে কে পড়ল, এখানে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছু করা হয়নি, সম্পূর্ণটা করা হয়েছে মিয়ানমারের পক্ষ থেকে। তাহলে ওবায়দুল কাদের কেন বলছেন যে মিয়ানমারের গায়ে পড়ে যুদ্ধ করতে হবে নাকি, বা যুদ্ধ বাধাতে যাব না? মিয়ানমারের গায়ে পড়ে যুদ্ধ বাধাতে যাব না, এই গায়ে পড়ে কথাটা এখানে সম্পূর্ণরূপে অবান্তর। ওই যে ওই প্রবাদটির মতো যে আমি গাই কি আর আমার সারেন্দা বাজায় কি। ওই যে ওবায়দুল কাদেরের কথা তো সাধারণত রাজনৈতিক বক্তব্য, তার কথার কোনো অর্থ নাই, তার কথার কোনো গুরুত্ব নাই, তিনি যে কোনো কথা বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সীমান্ত নিয়ে, বাংলাদেশের সেন্ট মার্টিন একটি এলাকা নিয়ে মিয়ানমার যখন এরকম যুদ্ধাবস্থা বিরাজ করলো, মিয়ানমার যখন বাংলাদেশের স্পিডবোটে গুলি করলো, তখন সরকারের জায়গা থেকে একটা বক্তব্য আসা দরকার ছিল সুনির্দিষ্ট করে, যে মিয়ানমারের যুদ্ধ জাহাজগুলো নাফ নদীতে কোথায় অবস্থান করছে, তারা কি মিয়ানমারের জলসীমায় অবস্থান করছে না বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। সাগরে মিয়ানমারের যে যুদ্ধ জাহাজগুলো অবস্থান করছে সেগুলো কি মিয়ানমারের সমুদ্র অঞ্চলে অবস্থান করছে না বাংলাদেশ অঞ্চলে অবস্থান করছে? নিশ্চয়ই সেগুলো মিয়ানমার অঞ্চলেই অবস্থান করছে। কখনো কখনো হয়তো বা বাংলাদেশ অঞ্চলে যদি চলেও আসে অবাক হওয়ার কিছু থাকবে না, ইতিপূর্বে যেভাবে হেলিকপ্টার বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিল। এই গত 10-12 দিনে সরকারের জায়গা থেকে সুনির্দিষ্ট করে কোনো বক্তব্য নেই। দেশের মানুষের ভেতরে একটা শঙ্কা তৈরি হলো, সেন্ট মার্টিনবাসীর ভেতরে একটা শঙ্কা তৈরি হলো যে মিয়ানমার আসলে কি করছে, মিয়ানমার কি সেন্ট মার্টিন আক্রমণ করবে কিনা, মিয়ানমারের যুদ্ধ জাহাজ সেন্ট মার্টিনে চলে আসবে কিনা। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী চিন্তায় পড়লো যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে আসলে কি ঘটছে। কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সেন্ট মার্টিন সহ ওই অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। নানা রকমের শঙ্কা কিন্তু সরকারের বক্তব্য থেকেই এসেছে। তো এখন যখন মিয়ানমার বাংলাদেশের স্পিডবোটে ট্রলারে গুলি করছে, তখন আমাদের ওবায়দুল কাদের বলছেন মিয়ানমারের গায়ে কি বলবো, গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাবো না, গায়ে পড়ে যুদ্ধ বাঁধাবো না। এই বক্তব্য ওবায়দুল কাদের কেন দিলেন? ওবায়দুল কাদেরকে এই কথা কে বোঝালো যে বাংলাদেশ গায়ে পড়ে যুদ্ধ বাঁধাতে যাচ্ছে? ওবায়দুল কাদের কাছে বাংলাদেশে কোন মানুষটি দাবি করেছে যে গায়ে পড়ে যুদ্ধ করতে হবে? বাংলাদেশের সব মানুষ বলেছে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করব না। কিন্তু আমাদের সীমান্ত রক্ষার জন্য আমরা কি অবস্থায় আছি, আমরা কতটা প্রস্তুত আছি, আমাদের নৌবাহিনী কতটা প্রস্তুত আছে, সেটা বাংলাদেশের মানুষকে জানানো দরকার ছিল। হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো দরকার ছিল, অথবা এই সংশ্লিষ্ট অন্য কোনো জায়গা থেকে অফিসিয়ালি জানানো দরকার ছিল। ওবায়দুল কাদেরের এই তথাকথিত রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে জানালে আরও বিভ্রান্তি তৈরি হয়। কারণ ওবায়দুল কাদেরের কথা রাজনৈতিক বক্তব্য, যে কথা মানুষ বিশ্বাস করে না, তাহলে সেই মানুষটিকে দিয়ে এই কথা বলানোর কারণ কি, তাৎপর্য কি? তার মানেটা হচ্ছে সরকার কি করছে, সরকার সেটা দেশের মানুষকে জানানোটা প্রয়োজন মনে করছে না। এখনও সেন্ট মার্টিনে খাদ্য কিছু পৌঁছেছে, কিন্তু জিনিসপত্রের দাম অস্বাভাবিক। টেকনাফ থেকে ইচ্ছে করলেই ট্রলার বা স্পিডবোট যেতে পারছে না, মিয়ানমারের দিক থেকে গুলি করা হচ্ছে। সরকার একটা প্রতিবাদ জানিয়েছে মিয়ানমারের কাছে, যে প্রতিবাদ দেবী জানিয়েছে, কিন্তু সেই প্রতিবাদটি খুবই নমনীয় ভাষায়, ঠিক আছে, প্রতিবাদের ভিত্তি নমনীয় ভাষায় হতে পারে, কিন্তু সরকারকে তো অন্তত এটা বুঝতে হবে যে এই গুলিটি কে করছে, এই গুলিটি আরাকান আর্মি করছে নাকি এই গুলিটি মিয়ানমার সামরিক বাহিনী বা মিয়ানমার নৌবাহিনী করছে। এখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আরাকান আর্মি মনে করছে যে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে সেই রোহিঙ্গাদের মধ্যে থেকে আরসা বা আরএসও এদিকে বাংলাদেশের সমর্থন নিয়ে আরাকান রাজ্যে ঢুকছে এবং আরাকান রাজ্যে ঢুকে রোহিঙ্গাদের আরাকান আর্মির বিরোধিতা করছে। এরকম একটা ধারণা আরাকান আর্মি করছে বলে যতদূর পর্যন্ত মিয়ানমারের সূত্রে জানা গেছে ততদূর পর্যন্ত ধারণা করা হয়। আবার একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনী মনে করছে যে আরাকান আর্মিকে বাংলাদেশ সহায়তা করছে। তারা ধারণা করছে, বাস্তবতা নয়, তারা ধারণা করছে। তো এই ধারণা করার কারণে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর যুদ্ধ চলছে। আরাকান আর্মি আরাকান রাজ্যে অবস্থান করছে, সেটা পুরোপুরিভাবে তাদের দখলে। এখন 10-12টি শহর সহ অনেকগুলো জায়গা তাদের দখলে। মিয়ানমার সামরিক বাহিনী স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করতে পারছে না, তারা যুদ্ধজাহাজ নিয়ে নদীতে এবং সমুদ্রে এসে নদী থেকে মিয়ানমারের দিকে গোলাবর্ষণ করছে। কি অদ্ভুত ব্যাপার, মিয়ানমারের নৌবাহিনী মিয়ানমারেই গোলাবর্ষণ করছে। যাই হোক, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তারা সেটা করুক। কিন্তু বাংলাদেশের যে জায়গাটাতে শক্তিমত্তার পরিচয় দেওয়া দরকার, যুদ্ধ করার নয়। শক্তিমত্তার পরিচয়টা কি? শক্তিমত্তার পরিচয়টি হচ্ছে বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে, বাংলাদেশ প্রতিরোধ করতে পারবে, সেটা দেশের মানুষকে আশ্বস্ত করা। সরকার সেই জায়গাটিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকার পরিষ্কার করে বক্তব্য দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের আন্তর্জাতিকভাবে এটার প্রভাব কি পড়বে? এটা আমি কাউকে না বলবো, এই দায়িত্ব আমার, আপনার। আপনি এখন যেভাবে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে প্রশ্ন করছেন, আমি মুখ ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলছি। বেনজির সাহেব যখন আইজি ছিলেন আপনি জানতেন না, আমি জানতাম না। আজিজ সাহেব যখন সিএনসি ছিলেন আপনি জানতেন না, তখন কেন আমাকে এসে প্রশ্ন করেন নাই? আমি কেন তখন বলিনি? বলে অন্য সবাইকে দোষ দিয়ে লাভ কেন? 18 কোটি বাঙালির মধ্যে যারাই ঘটনা জানতেন, দুজনকে ছিলেন, সবাই দায়ী, সবার পাপের ফসল এই বেনজির এবং আইজি এই যারা আছে। এখন মনে করেন এই যে একজন সেনাবাহিনী প্রধান হচ্ছে ওয়াকার সাহেব, তাকে নিয়ে ফেসবুকে বন্যা চলছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে, এটা হীনমন্যতা। রাষ্ট্রীয় একজন কর্মকর্তা তার আপন যোগ্যতা বলে প্রয়োজনে সে তার জায়গাতে করছে, তাকে নিয়ে আমি তার মাতামাতি করছি, তাকে নিয়ে কেন আমি এত উৎসাহ দেখাচ্ছি? এটা দরকার নাই, ইটস ভেরি আনডিউ। এই যে মানুষের যাকে বলা হয় উদগ্র বাসনা, ক্ষমতাধর লোকের পিছনে ছোটা, এর কারণে কিন্তু যদি এই প্রবৃত্তি না যায়, অনাগত দিনে অনেক বেনজির তৈরি হবে, অনেক আজিজ তৈরি হবে এবং আরও বেশি দুর্গন্ধ ছড়াবে। আর যারা তার বদনাম করছে, একসময় এই বেনজির বাজি যদি তাদেরকে ডাকতেন,
তারা তাকে আব্বা ডাকতেন, ইউ আর মাই ফাদার। আর ওই লোকগুলোকে যদি বলতেন যে তোমাকে আমার রুমে বসে আমার জুতা পরিষ্কার করতো, তারা বলতো হুজুর জুতা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আপনার অমর্যাদা হবে, আসেন আমার জিব্বাদের জুতা পরিষ্কার করি। তো সেই মানুষগুলি এখন বদনাম করছে এবং তাদের সেই বদনাম শুনে আমরা আবার লাফালাফি করছি। পুরো জিনিসটা একটা অসুস্থ মন মানসিকতা। আনার হত্যার বিষয়ে যে বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে নিরাপত্তার ব্যাপার, তিনি কিভাবে ভারতে গেলেন বা ওখানে খুন হলেন। মানে অনেকে শঙ্কা প্রকাশ করছে যে মানুষের নিরাপত্তাকে একদম মানে ক্ষমতাসীন দলের এমপি হয়েও। আর দ্বিতীয় যে ব্যাপারটা যে সকলেই কথা বলছে কিন্তু তার ওয়াইফ নিশ্চুপ, ব্যাপারটাকে আপনি কি বলেছেন? মানে মনে হলো আনার আসলে একজন অপরিচিত ব্যক্তি। মানে আমাদের দেশে উনি হত্যাকাণ্ড না হলে আমি তো আসলে কখনো একজন রাজনীতিবিদ হিসেবে এই নামে যে একজন এমপি আছেন আমরা এটা জানি না। ফলে তার নাম যেভাবে তার এই হত্যাকাণ্ডের আগে জানতাম না, তার কর্ম সম্পর্ক জানতাম না। আর এই মুহূর্তে তাকে নিয়ে আলোচনা করাটাও আর এক ধরনের নির্বুদ্ধিতা। দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।